আমার ভাগটা চাই ভাইয়া। যদি সেটা বিক্রি করতে পারি তাহলে ব্যবসার দেনাগুলো কিছুটা শোধ করতে পারবো। আবার নতুন করে শুরু করার একটা সুযোগ পাবো। আচ্ছা বেশ, তোর ভাগ তুই নিতে পারিস, কিন্তু একটা কথা, তুই নিজে এসে সবকিছু বুঝে নিবি। সোমবার সকালে সাবিনা ফুপুর লাশ নদীর জলে ভাসতে দেখা গেল। হঠাৎ দেখা গেল ঘরের মেঝেতে কালো একজোড়া পায়ের ছাপ। আমার ভাগটা তো দিলি না ভাইয়া। আজ আপনাদের একটি সত্যি ঘটনা জানানো যাক। আমি আলামিন। আমার বাবা রফিক সাহেব গ্রামের একজন সম্ভ্রান্ত ব্যবসায়ী। এর পাশাপাশি সবার কাছেই বাবা খুব ভালো মানুষ হিসেবে পরিচিত। আমার ফুফু মিসেস সাবিনা শহরে থাকেন। শহরে তার বিশাল কাপড়ের ব্যবসা। দুজনের সম্পর্কও খুব ভালো। ভাইয়া, ঘুমিয়ে পড়েছিলি? না, এখনো জেগে আছি। এত রাতে ফোন করেছিস? সব ঠিক আছে তো? জানি না ভাইয়া, কিছুই ঠিক নেই। কি হয়েছে? তোর গলাটা এমন শোনাচ্ছে কেন? আমার ব্যবসায় গত কয়েক মাস ধরে অনেক লোকসান হয়েছে। এই জন্য অনেক টাকা ধার হয়ে গেছে। বাবার সম্পত্তিতে আমার যে অংশটা আছে আমি সেটা নিতে চাই। কি বললি? আমার ভাগটা চাই ভাইয়া। যদি সেটা বিক্রি করতে পারি তাহলে ব্যবসার দেনাগুলো কিছুটা শোধ করতে পারবো। আবার নতুন করে শুরু করার একটা সুযোগ পাবো। না, তুই জানিস ওই বাড়িটাই বাবার শেষ স্মৃতি। আমি জানি ভাইয়া, কিন্তু আমার অবস্থাটাও তো বুঝতে হবে। তুই চাইলে একটু সময় নিয়ে আবার ব্যবসাটা দাঁড় করাতে পারিস, আর ভবিষ্যতে ওই জায়গায় নিজের অংশে একটা বাড়ি তৈরি করেও থাকতে পারবি। ভাইয়া, আমি বাবার স্মৃতি বিক্রি করতে চাই না। আমি শুধু আমার প্রাপ্যটুকু নিয়ে বাঁচার একটা চেষ্টা করতে চাই। আচ্ছা বেশ, তোর ভাগ তুই নিতে পারিস, কিন্তু একটা কথা, তুই নিজে এসে সবকিছু বুঝে নিবি। তাহলে আগামী রবিবার আসি। রবিবার? আচ্ছা, আসিস। বাবা রাজি তো হয়ে গেলেন, কিন্তু তার মনে এখনও বিষয়টি নিয়ে আপত্তি ছিল। সে ভেবেছিল ফুফু শহরে থাকে, এজন্য গ্রামের সম্পত্তি বাবা একাই ভোগ করবে। কিন্তু আমি কি ভাবতে পেরেছিলাম সম্পত্তির জন্য বাবা এমন একটি পদক্ষেপ নেবে যা তার জীবনকে পাল্টে দেবে। সোমবার সকালে সাবিনা ফুপুর লাশ নদীর জলে ভাসতে দেখা গেল। খবরটা ছড়িয়ে পড়তেই গ্রামের মানুষ ছুটে এলো। পুলিশ এসে প্রাথমিক তদন্ত শুরু করল। গ্রামবাসীরা ভাবল সাঁতার না জানার কারণে রাতের বেলা দুর্ঘটনাবশত তিনি নদীতে পড়ে গিয়ে মারা গেছেন। রাতের বেলা রতন মাঝি নৌকা চালাত। তাকে জিজ্ঞেস করলে সে বলল, আমি কিচ্ছু জানি না। আমার শরীরটা কাল ভালো লাগছিল না, তাই কাল আমি বাড়ি চলে গিয়েছিলাম। তদন্ত শেষ করে পুলিশ লাশটি নিয়ে চলে গেল। কিন্তু আমার একটা খটকা লাগছিল। মাঝিরা সাধারণত রাতের বেলাতেও নৌকা চালায়, কিন্তু কালই রতন মাঝির শরীর খারাপ হলো, আর কালই ফুফু ডুবে মারা গেলেন। এই কোইন্সিডেন্সটা যেন সাধারণ কোইন্সিডেন্স নয়। ব্যাপারটা আমার কাছে কিছুটা অস্বাভাবিক লাগছিল। যে ফুফুকে হত্যা করেছিল সে ভেবেছিল হয়তো নদীর স্রোত তার সমস্ত সত্যকে চিরদিনের জন্য লুকিয়ে রাখবে।
কিন্তু সে একটা বিষয় ভুলে গিয়েছিল। মৃত মানুষ সবসময় নীরব থাকে না। রাত তখন প্রায় 2টা। বাবা বসে ব্যবসার হিসাব করছিলেন। এ কি, হিসাবে তো অনেক গরমিল আছে। ঠিক তখনই ঘরের ভেতরে ঠান্ডা বাতাস বইতে শুরু করল। হঠাৎ দেখা গেল ঘরের মেঝেতে কালো একজোড়া পায়ের ছাপ। আমার ভাগটা তো দিলি না ভাইয়া। বাবা, কোথায় তুমি? তুমি এখানে? মা তোমাকে রাতের খাবার খেতে ডাকছে। আচ্ছা, তুমি যাও, আমি আসছি। পরের দিন আমি আর বাবা ব্যবসার কাজে শহরে গিয়েছিলাম। ফিরতে গভীর রাত হয়ে যায়। আমরা রতন মাঝির নৌকায় উঠলাম। রতন মাঝি আমাদের নিয়ে নদী পার হচ্ছিল। কিন্তু হঠাৎ আমরা লক্ষ্য করলাম নৌকাটা ধীরে ধীরে মাঝ নদীর দিকে এগিয়ে যাচ্ছে। এ কি, রতন মাঝি, নৌকাটা মাঝ নদীর দিকে এগিয়ে যাচ্ছে কেন? জানি না বাবু, আমি তো সোজা পথেই যাচ্ছি। হঠাৎ চারপাশ নীরব হয়ে গেল আর ঠান্ডা বাতাস বইতে শুরু করল। প্রতিশোধ, আমি প্রতিশোধ চাই। কে এসব করছে? তুই তো জানিস আমি কে। তারপর ভীষণ অন্ধকারের মধ্য থেকে ধীরে ধীরে ফুটে উঠল সাবিনা ফুফুর বীভৎস চেহারা। সাবিনা, আমি আমি তোকে মারতে চাইনি। রতন, তুই কিছু বলবি না? আমি কিছু করিনি। আমাকে বাবু বলেছিলেন রাতে যখন আপনি আমার নৌকায় নদী পার হবেন তখন আপনাকে মেরে লাশটা জলে ভাসিয়ে দিতে। এ কথা শোনা মাত্র আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এবার সত্যিটা সবাই জানবে, দোষীরা শাস্তি পাবে। এই বলে ফুফু রতন মাঝির পেছনে গিয়ে তাকে ছুরি দিয়ে আঘাত করল। আমি আতঙ্কিত হয়ে বাবার দিকে তাকালাম। ও আমাকে ক্ষমা করবে না। ফুফুর কণ্ঠ আবার ভেসে এলো। ক্ষমা চাইনি ভাইয়া, আমি শুধু আমার প্রাপ্যটা নিতে এসেছিলাম, কিন্তু তুমি আমাকে আর ফিরে যেতে দাওনি। এরপর সব শান্ত হয়ে গেল। হঠাৎ নৌকাটা দুলতে শুরু করল এবং কিছুক্ষণ পর নৌকাটা জড়িয়ে ঝাঁকুনি দিয়ে উল্টে গেল। পরদিন সকালে আমাকে ভাসমান অবস্থায় নদী থেকে উদ্ধার করা হলো। সবাই অবাক হয়ে দেখল আমি মারা যাইনি, আর আমার শরীর সম্পূর্ণ শুকনো, কোথাও এক ফোঁটা পানিও লেগেনি। কিছুক্ষণ পর আমার জ্ঞান ফিরল। এরপর আমি সবাইকে রাতের সব ঘটনা বললাম। তোমার ফুফু কোনো নির্দোষ মানুষের প্রাণ নিতে চাননি বলেই তোমাকে সুস্থ অবস্থায় ফিরিয়ে দিয়েছেন। পুলিশ এসে তদন্ত শুরু করে। আমাকে পুলিশ বলল, আপনার সাথে গতকাল রাতে কি ঘটেছিল? এরপর তাকেও সবকিছু খুলে বললাম। পুলিশ কোনো প্রমাণ না পেয়ে আমার কথা বিশ্বাস করে চলে যায়। কিন্তু গল্প এখানেই শেষ হল না।
কারণ সেই ঘটনার পর থেকে অমাবস্যার রাতে ভীষণ অন্ধকারের মধ্যে থেকে ভেসে আসত একটি নারী কণ্ঠ। আমার প্রাপ্যটা কোথায়?